আপনারা শুনছেন বৈটল নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। আমি আপনাকে বিয়ে করতে পারবো না সায়েম ভাই। মাটির দিকে তাকিয়ে জড়সড় ভঙ্গিতে বলল নাজ। সায়েম গম্ভীর গলায় বলল, আমি কি বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো? এবার চোখ তুলে তাকালো নাজ। আশায় আলোয় চোখ দুটো চকচক করছে তার। উৎসুক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তার মানে আপনিও চান না বিয়েটা হোক? সায়েম থমথমে গলায় বলল, না। আনন্দে যেন নেচে উঠল নাজের মনটা। সায়েমের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে মাসখানেক হলো। দুটো পরিবারই বিয়ের জন্য সমান আগ্রহী। আগ্রহ ছিল না কেবল নাজের, সবে কুড়িতে পা রাখল কত মাসে। এ যুগের মেয়েরা এত কম বয়সে বিয়ে করে নাকি? ঢাকায় বিশাল চাকরি করে সায়েম। এদিকে ময়মনসিংহের বাড়িতে বাবা মা তাকে নিয়ে যে ষড়যন্ত্র রচনা শুরু করে দিয়েছে তা ভুল ক্রমেও টের পায়নি সে। ঈদের ছুটিতে বাড়ি এসে জানতে পারল তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। যার সঙ্গে বাবা মা বিয়ে ঠিক করেছেন তাকেই বিয়ে করে ঘরের বউ করতে হবে। কোনো মানে হয়? ২৮ বছর বয়সী হ্যান্ডসাম একটা যুবকের পক্ষে কি এ যুগে অ্যারেঞ্জ ম্যারেজে মত দেওয়া সম্ভব? একটু বেশি সুদর্শন সায়েম। তার খুঁচা খুঁচা দাড়ি আর পরিপাটি করে রাখা চুলগুলো দেখে আজ পর্যন্ত কতগুলো মেয়ে যে দিশাহীন হয়েছে তার কোনো হিসাব নেই। প্রেমের প্রস্তাব তো অহরহই পায়, তবে প্রেম করেছে মাত্র একটা। করেছে বলা উচিত নাকি করছে, সায়েম নিজেও জানে না। বাবা মায়ের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই আজ দেখতে এসেছে তাদের পছন্দ করা পাত্রীকে। বিস্ময়ের সকল সীমা তার ছাড়িয়ে যায় যখন দেখে বাবা মা গাড়িতে না উঠে হাঁটা ধরেছেন পাশের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘদিনের প্রতিবেশিনী নাচকে তারা পছন্দ করেছে পাত্রী হিসেবে, আর কোনো মেয়ে পেল না বিশ্বে। পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের মাঝে সখ্যতাও বহুদিনের। সায়েমের ছোট বোন কণার সঙ্গেও মেয়েটার গভীর বন্ধুত্ব। একবার দুই পরিবার মিলে ঘুরতে গিয়েছিল কক্সবাজারে। বাসে পুরোটা পথ বকবক করে সায়েমের মাথা ধরিয়ে দিয়েছিল নাজ। মেয়ে তো নয়, যেন FM রেডিও। শেষ পর্যন্ত কিনা এই মেয়ের সঙ্গে তার জীবনটা জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে তার বাবা মা। নাজ একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল, কেন কেন? সায়েম ভ্রু কুঁচকে বলল, এত আগ্রহ আসছে কোথা থেকে? একই প্রশ্ন তো আমিও করতে পারি। নাজ হালকা গলায় বলল, আগ্রহ থাকলে করুন। কেন বিয়ে করতে চাও না? বয়ফ্রেন্ড আছে? নাজ বিস্মিত ভঙ্গিতে বলল, ছি ছি সায়েম ভাই, আপনার আমাকে ওরকম মেয়ে বলে মনে হয়? সায়েম স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ছি বলার কি আছে, প্রেম আজকাল সবাই করে। নাচ দুষ্টুমির ছলে বলল, আপনারা তো গায়ে লাগছে কেন? আপনার গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলে তো অবাক হওয়ার কিছু নেই। নাজ উপচে পড়া কৌতূহল নিয়ে বলল, মেয়েটা কে? সাইম বিষয়টা এড়িয়ে গিয়ে বলল, সেটা জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হলো কি করে এই বিয়েটা ভাঙা যায়। নাজ সোজা সাপটা জানিয়ে দিল, আপনি বাড়ি গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ নয়, ব্যাস মামলা ডিসমিস। সাইম চিন্তিত স্বরে বলল, তুমি যতটা সহজ ভাবছ ব্যাপারটা ততটাও সহজ নয়। কেন? আমার ফ্যামিলি রীতিমতো চোখে হারায় তোমাকে। আমি যদি তাদেরকে বলি তোমাকে আমার পছন্দ হয়নি, আমার মা উল্টে বলবে বিয়েটা করে নে, একসাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে। আপনার মা আমাকে খুব পছন্দ করে, তাই না? মারাত্মক। নাচ হতবিহ্বল কণ্ঠে বলল, তাই তো ভাবি। ইদানিং খুব খাতির করছিল আমার সঙ্গে জানেন, মিষ্টি মিষ্টি কথা বলে। রোজারিতে ৫,০০০ টাকা সালামি দিল। এত টাকা তো আমার পরিবারের কেউ দেয়নি। মাঝে মধ্যেই আবার বাড়িতে ডেকে ভালো মন্দ রান্না করে নিজের হাতে খাইয়ে দেয়। আমিও আদর যত্ন পেয়ে খালা খালা করে খাতির করেছি। আমি কি জানতাম পাতানো খালা তলে তলে আমার শাশুড়ি হওয়ার প্ল্যান করছে? দুজনেই চুপ করে রইল কয়েক মুহূর্তের জন্য।
নাচকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছে সাইম। এসএসসি পর্যন্ত ময়মনসিংহেই ছিল সাইমের বসবাস। একাদশ শ্রেণীতে ভালো একটা কলেজে ভর্তির সুযোগ পেয়ে ঢাকায় চলে যায়। সেই থেকে ঢাকাতেই স্থায়ী হয়েছে। সেখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা, সেখানকার অফিসে চাকরি। সাইম যেবার এসএসসি দিল, নাচ তখন নিতান্তই বাচ্চা একটা মেয়ে। একটাই মাত্র কাজ তার, এলাকা জুড়ে বিচ্ছুপনা করে বেড়ানো। একবার গভীর রাতে কনাকে নিয়ে বাড়ির বাইরে পেরিয়ে চুপি চুপি মেলায় গিয়েছিল। সাইমের কাছে প্রচণ্ড ধমকও খেয়েছিল, কিন্তু সেই বিচ্ছু মেয়েটা এখন কতটা বদলে গেছে কে জানে। এক আর চোখে মনোযোগে তাকালো নাচের দিকে। চেহারা তো একেবারেই বদলে গেছে। আগেকার সেই শিশুসুলভ ব্যাপারটা আর নেই। আগে চুলগুলো সব সময় কেটে ছোট ছোট রাখত, এখন তার কোমর সমান চুল। চোখ দুটোও টানা টানা। পাত্রপক্ষ দেখতে এসেছে বলে বেগুনি রঙের একটা শাড়ি পরেছে। শাড়িতে তাকে আরও বড় বলে মনে হচ্ছে। না, এই সত্য স্বীকার করতেই হয় যে মেয়েটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু এই সৌন্দর্য এতদিন কেন চোখে পড়েনি সায়েমের? সে তো প্রতি বছরই ঈদের ছুটিতে বাড়ি আসে, প্রতিবারই নাজের সাথে দেখা হয়। হয়তো খেয়াল করে তাকে দেখেনি সায়েম, সেজন্যই খেয়ালে আসেনি তার সৌন্দর্য। নাচ শুকনো গলায় বলল, আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত নই জানেন। খুব বড় কোনো স্বপ্ন আমার নেই। ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবো, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, তবেই না বিয়ে। সাইম সহমত পোষণ করে বলল, সেটাই তো। আচ্ছা, তোমার বাবা মা এত কম বয়সে বিয়ে দিতে চাচ্ছে কেন তোমাকে? নাচ দীর্ঘশ্বাস ফেলে বলল, বোঝা হয়ে গেছি হয়তো। এটা কোনো কথা হতে পারে না নাচ। আন্টি আঙ্কেলকে সে কবে থেকে চিনি আমি। তোমাকে খুব ভালোবাসে তারা। আমি জানি না কেন তারা আমাকে বিয়ে দিতে চাইছে সাইম ভাই। বাবার শরীরটা ভালো যাচ্ছে না, হয়তো খারাপ কিছু হওয়ার আগে আমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাচ্ছে। কি হয়েছে আঙ্কেলের? হার্টে ব্লক ধরা পড়ল কয়েক মাস আগে। সাইম ভদ্রভাবে বলল, ও আমি জানতাম না, সরি। নাচ অবাক হয়ে বলল, আরে আপনি সরি বলছেন কেন? হার্টে রিং বসানো হয়েছে, বাবা এখন ঠিকই আছে। তার কথা ভেবে ইমোশনাল হলে চলবে না। যে করেই হোক বিয়েটা ক্যান্সেল করতে হবে। নাচ, হুম, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তাই না? নাচ হেসে ফেলে বলল, নিজের কথা নিজেই কি করে বলবো? তবে বাবা মা বলে আমি নাকি লক্ষ্মী। কলেজ থেকে সোজা বাসায় ফিরি, অযথা আড্ডা দিই না, প্রেম করি না, বাড়ির কাজে সাহায্য করি। খালা হয়তো এসব দেখেই পছন্দ করেছেন আমাকে। নাচের এই হাসিতে যেন বুকে ছোটখাটো একটা ধাক্কা খেলো। হাসিটা বড়ই বিচিত্র সুন্দর, যেন সে একা হাসছে না, আশেপাশের সব কিছুকে সঙ্গে নিয়ে হাসছে। ঠোঁট দিয়ে তো যে কেউ হাসতে পারে, চোখ দিয়ে হাসতে পারে কয়জন? নিজেকে সামলে নিল সাইম। না না, এভাবে গলে পড়লে চলবে না। অনেকটা সময় চুপ করে রইল দুজনে। সাইমের মস্তিষ্কে কেবল একটাই চিন্তা, কি করে বিয়েটা আটকে দেওয়া যায়। হঠাৎ সাইম উৎফুল্ল ভঙ্গিতে বলল, পেয়েছি। নাচ কৌতূহলী কণ্ঠে বলল, কি? নাচ, তোমার ফেসবুক আছে? নাকি এতটাই ভালো মানুষ যে ফেসবুকের নাম পর্যন্ত শোনোনি? নাচ ভ্রুকুচকে বলল, শুনুন, আমি ভালো মানুষ, এলিয়েন নই যে ফেসবুকের নাম শুনব না। আছে। সাইম পকেট থেকে মোবাইলটা বের করতে করতে বলল, আইডি দাও, রাতে কথা হবে। দারুণ একটা বুদ্ধি পেয়েছি। নিচে নেমে এলো তারা। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছিল। পাত্রপক্ষ কোনো মেয়েকে দেখতে এলে যেমন ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলতে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক সেভাবে তাদেরকেও পাঠানো হয়েছিল। দুই পরিবারের সদস্যরা অপেক্ষা করছে নিচতলায় নাচদের বসার ঘরে। নাচ ভেবেছিল তারা নেমে আসতেই তাদের কথোপকথনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে দুজনে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। সাইমের মা হাসনা বেগম চনমনে ভঙ্গিতে গল্প করছেন
কিভাবে পাহাড়পুরে বেড়াতে যাওয়ার সময় তার ব্যাগ থেকে টাকার পার্স পকেটমারি হয়ে যায়। সকলে মনোযোগী শ্রোতার ন্যায় সে গল্প শুনেও যাচ্ছে। দীর্ঘ গল্পের সমাপ্তি ঘটতেই সাইমের বাবা শওকত সাহেব নাজের বাবা মঈন সাহেবকে উদ্দেশ্য করে হাসি হাসি মুখে বললেন, কি আর বলবো ভাই সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। মেয়েকে তো আজ প্রথম দেখছি না, পছন্দ তো সেই কবেই হয়েছে। বয়স্করা হেসে উঠল একসঙ্গে, হাসিতে কণাও যোগ দিল। চুপ করে রইল কেবল নাজ ও সাইম। একে অপরের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করছে তারা। সাইমের পরিবার যাওয়ার আগে তেমন কিছুই বলল না। তার মা হাসনা বেগম কেবল নাজের হাতে একটা খাম ধরিয়ে দিলেন, নিঃসন্দেহে টাকা ভর্তি খাম। এটাই কি তবে মেয়েকে পছন্দ করে বিয়ের কথাবার্তা সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষণ? বাবা মায়ের একমাত্র সন্তান নাজ, তাদের সকল আগ্রহের কেন্দ্রবিন্দুও তাই তাকেই হতে হয়। সাইমের পরিবার বিদায় নিতেই নাজের মা আয়েশা বেগম ধরলেন তাকে, এটা ওটা জিজ্ঞেস করে মাথা ধরিয়ে দিলেন রীতিমতো। সাইম তাকে কি বলল, কথাবার্তা শুনে মনে হলো কিনা সে নাজকে পছন্দ করেছে, এই ধরনেরই প্রশ্নগুলো সব। প্রশ্নগুলো যথাসম্ভব এড়িয়ে মাথা ব্যথার অজুহাতে ঘরে এসে শুয়ে রইল নাজ। ওদিকে আয়েশা বেগম বুঝি ভাবলেন মেয়ে লজ্জায় এড়িয়ে যাচ্ছে তাকে। সাইমকে পছন্দ না করার মতো কোনো কারণই নেই। ওরকম লম্বা সুদর্শন একটা ছেলে, ভালো চাকরি করে, ঢাকায় নিজের ফ্ল্যাট কিনেছে। ওই ছেলে পছন্দ না করে উপায় কি? নাজ সাইমকে যে পছন্দ করেনি এ কথা সত্যি নয়। পছন্দ সেই কবে থেকেই করে। আক্ষরিক অর্থে ক্রাশ বলতে যা বোঝায়, নাজের জন্য সাইম ঠিক তাই। একটা সময় ছিল প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সাইমের ফেসবুক ঘেঁটে তার নতুন পুরনো ছবিগুলো চোখ ভরে দেখে তবে ঘুমাবে নাজ। এইচএসসি পরীক্ষার আগ দিয়ে সেই পাগলামি যদিও কেটে গিয়েছিল। নাজ স্বীকার করে ওই সুদর্শন পুরুষটির প্রতি তার মনটা দুর্বল। তাকে দেখলেই হৃদয়টা ধুকপুক জুড়ে দেয়। তার কণ্ঠস্বর কানে আসতেই কেমন দিশেহারা লাগে। তবে এগুলোকে কি আর ভালোবাসা বলা যায়? মোটেই না, কেবলই এক আকর্ষণ মাত্র। আকর্ষণের বলে তো আর বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। রাত 11টার দিকে মেসেজ এলো সাইমের। রাত জাগার অভ্যাস নাজের নেই। 11টা, 11:30টার দিকেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। তবে আজ গভীর রাত পর্যন্ত কথা হলো সাইমের সঙ্গে। আপাতত দৃষ্টিতে মনে হতেই পারে দুজনের বিয়ের কথাবার্তা চলছে, তাই হয়তো রাত জেগে প্রেমালাপ করছে। অথচ কেউ জানল না কতটা গভীর ষড়যন্ত্র রচনা করল আজ তারা। হাসনা বেগমের সাথে আয়েশা বেগমের বন্ধুত্ব বহু বছরের। পাশাপাশি বাড়িতে বসবাসের খাতিরেই হোক কিংবা নিজেদের ছেলে মেয়ের বিয়ের তাগিদেই হোক, সেই বন্ধুত্ব ইদানিং দৃঢ়তা পেয়েছে। প্রায়ই হাসনা বেগম এটা ওটা রান্না করে নিয়ে চলে আসেন তাদের বাড়িতে। দীর্ঘক্ষণ গল্পে মেতে থাকেন আয়েশা বেগমের সঙ্গে। আজও তেমনই ঘটনা ঘটল। বিকেলের পরপরই হাসনা বেগম কতগুলো পিঠা বানিয়ে নিয়ে এলেন তাদের বাড়িতে। আয়েশা বেগম তাকে বসিয়ে রেখে চা বানাতে যাবেন। তখনই হঠাৎ নাজ মিষ্টি রিনরিনে গলায় বলল, মা তুমি খালার সাথে গল্প করো তো, আমি চা করে আনছি। নাজ চলে যেতেই হাসনা বেগম মুগ্ধ গলায় বললেন, কি লক্ষ্মী একটা মেয়ে, এমন মেয়ে আজকাল পাওয়া যায়? আমার তো ভাবতেই অবাক লাগে এই মেয়েটা আমার ঘরের বউ হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই চায়ের ট্রে সমেত বসার ঘরে পা রাখল নাজ। দুজনে যে সোফায় বসেছেন তার সামনের টেবিলে ট্রে নামিয়ে রাখতে যাবেন, তখনই ঘটল অঘটন। অবশ্য অঘটন বললে ভুল হবে, অঘটন তো ঘটে অনিচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে যে অঘটন ঘটে তাকে কি নাম দেওয়া যায়? পায়ের ব্যালেন্স হারানোর ভঙ্গিতে নাজ ট্রে সহ পড়ল হাসনা বেগমের গায়ের ওপরে। ফলত 3 কাপ চাই উল্টে পড়ল হাসনা বেগমের গায়ের ওপর।
চা এতটাই গরম ছিল যে হাসনা বেগম ব্যথায় লাফ দিয়ে উঠলেন। উন্মুক্ত হাতে একটু বেশি চা পড়ে গিয়েছিল বেচারির। হাতটা চেপে ধরে কাতরাচ্ছেন রীতিমতো। তার সাদা শাড়িটা বাদামি ছোপ ছোপ দাগে ভরে গেল। আহারে, নির্ঘাত বেচারির গায়ে ফোসকা টোসকা পড়েছে। নাজের মধ্যে ক্ষীণ অপরাধবোধ কাজ করলেও মুহূর্তেই তা দূর হয়ে গেল। সে তো আর ইচ্ছা করে করেনি এমনটা। হাসনা বেগমেরই সুপুত্রের শিখিয়ে দেওয়া কাজ এটি। আয়েশা বেগম মেয়েকে বকতে বকতে বান্ধবীকে নিয়ে গেলেন ব্যথা উপশমের উদ্দেশ্যে। মায়ের বকা খেয়েই মনে মনে হেসে উঠল নাজ। এই তো শুরু সবে। কিছুদিনের মাঝেই হাসনা বেগম টের পাবেন যে লক্ষ্মীমের সঙ্গে ছেলেকে বিয়ে দেবেন বলে ঠিক করেছেন, আদতে সেই মেয়েটা কতটা বিচ্ছু। দু একদিন পরের ঘটনা। শওকত সাহেব আজ আগে আগে বাড়ি ফিরলেন অফিস থেকে। ওদিকে মা মজা করে মুড়ি মাখছেন। শওকত সাহেব আগে আগে বাড়ি ফিরলেই তারা তিনজন গল্প করতে করতে চায়ের সঙ্গে মুড়ি মাখা খায়। এটা যেন এ বাড়ির অলিখিত নিয়ম। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল নাজ। এই যে তাকে বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে তার বাবা মা, সত্যি সত্যিই যদি তার বিয়েটা হয়ে যায় তাহলে তো মাঝে মধ্যেই এই মানুষ দুটোর সঙ্গে মুড়ি মাখা খেতে খেতে গল্পে মেতে ওঠার সুযোগ পাবে না। মনটাকে শক্ত করল নাজ। দীর্ঘশ্বাস ফেললে চলবে না। বিয়েটাকে যে করেই হোক আটকাতে হবে। আয়েশা বেগম চা মুড়ি মাখা নিয়ে বসার ঘরে আসতেই নাজ উৎফুল্ল ভঙ্গিতে বলল, চলো না মা, আজ ছাদে যাই। আয়েশা বেগম অবাক গলায় বলল, ছাদে কেন? নাজ আগ্রহ নিয়ে বলল, মুড়ি খেতে খেতে আজ লুডো খেলবো। কতদিন একসঙ্গে লুডো খেলি না। লুডো তো ঘরে বসেই খেলা যায়, এই গরমের মধ্যে ছাদে গিয়ে কাজ নেই। নাজ গোমরা মুখ করে তাকালো মঈন সাহেবের দিকে। মেয়ের ছোট থেকে বড় কোনো আবদারই অপূর্ণ রাখেননি তিনি কোনোদিন। মঈন সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আহা, মেয়েটা যখন এত করে চাইছে তখন যাই না। সুন্দর হাওয়া বইছে আজ, গরম লাগবে না। ছাদে পা রাখতেই সাবধানে পাশের বাড়ির ছাদের দিকে চোখ বুলিয়ে নিল নাজ। যার জন্যে ছাদে আসা সে নিজেই আসেনি এখন। এটা কোনো কথা? লুডোর বোর্ড মাটিতে রাখল নাজ। নিজে সায়েমদের বাড়ির দিকে পিঠ দিয়ে বসল। মাকে বসালো তার বিপরীতে, যাতে ও বাড়ির ছাদে কি হচ্ছে না হচ্ছে পরিষ্কার দেখতে পান তিনি। মঈন সাহেব বসলেন নাজের ডান দিকে। কিছুক্ষণ গল্প আর লুডো চলল। বাবা মায়ের সঙ্গে কাটানো ছোট ছোট এই মুহূর্তগুলো নাজের ভয়ানক প্রিয়। তবুও সুন্দর মুহূর্তে মনোযোগ ধরে রাখতে পারছে না। মাঝে সাঝেই ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে পাশের বাড়ির ছাদের দিকে। একটা সময় নাজ দেখল সাইম উচ্ছ্বসিত ভঙ্গিতে প্রবেশ করেছে তার বাড়ির ছাদে, সঙ্গে আরও দুজন বন্ধু। যাক, নাচ তো ভেবেছিল ছেলেটা আজকের প্ল্যানের কথা ভুলেই গেছে। এবার সম্পূর্ণভাবে লুডোতে মনোযোগ দিল। কিছুক্ষণের মাঝেই নাচ দেখল আয়েশা বেগম সতর্ক দৃষ্টিতে তাকালেন পাশের ছাদে। তার দেখা দেখি মঈন সাহেবও তাকালেন। অতঃপর দুজনেই সতর্ক দৃষ্টির আদান প্রদান করলেন। ব্যাপারটা খেয়াল করেও নাজ নিজের সমস্ত মনোযোগ লুডোতেই আটকে রাখল। এক পর্যায়ে আয়েশা বেগম বললেন, নাজ, তুই নিচে যা। নাজ অবাক গলায় বলল, নিচে যাব কেন? খেলাটা তো সবে জমে উঠল। নিচে গিয়ে আবারও খেলব। নাজ ব্যাকুলতার ভাব নিয়ে বলল, কিন্তু কেন? আয়েশা বেগম শুকনো ঢোক গিলে আরও একবার পাশের ছাদে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি বলেছি তাই। সঙ্গে সঙ্গে নাজ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সাইম তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে, হাতে আবার জ্বলন্ত সিগারেট। সাইম সিগারেটখোর হলেও মদ্যপানের বদভ্যাস তার নেই। ড্রিঙ্কের নামে সে যা খাচ্ছে তা নাজেরই বানিয়ে দেওয়া। কোমল পানীয়র সঙ্গে পানি মিশিয়ে রংটা হালকা করে নিয়েছে।
বহু কষ্টে হাসি থামিয়ে নাজ আকাশ থেকে পড়ার ভান করে বলল, সাইম ভাই এসব খায়? আয়েশা বেগম এবং মঈন সাহেব দুজনেই সংযত হয়ে চুপ করে রইলেন। নাজ আবারও হতবিহ্বল কণ্ঠে বলল, ছি ছি মা, ওনাকে কত ভালো ভাবতাম, আর তোমরা কিনা এমন একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছো। পুরুষ মানুষের একটু আধটু বদঅভ্যাস থাকেই। নাজ মেকি ভয় নিয়ে বলল, তুমি ওনার পক্ষ নিয়ে কথা বলছো না? বিয়ের পর যদি এসব খেয়ে আমার গায়ে হাত তোলে তখন আমার কি হবে? আয়েশা বেগম ধমকের সুরে বললেন, অযথা বকবক করিস না তো, নিচে যা। নাজ বাবা মাকে রেখেই চলে এলো। আর একটু দেখুক সাইমকে পানি মেশানো কোমল পানীয় খেতে। আহা বেচারা, কি আয়েশি ভঙ্গিতে ওই জিনিস খাচ্ছে। নাজ নকল ড্রিঙ্ক বানাতে বানাতে নিজেও একটু খেয়ে দেখেছিল। এক কথায় জঘন্য স্বাদ। নাজের কেন জানি মনে হচ্ছে কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেলেও পুরোপুরি হয়নি। দুই পরিবারের মধ্যে দৃঢ়ভাবে এই বিশ্বাস জাগাতে হবে যে নাজ এবং সায়েম একে অপরের জন্য নয়। মফস্বল এলাকায় ভাইরাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে চটকদার কোনো তথ্য। সায়েম তার এক বন্ধুর মাধ্যমে এমনটাই একটা তথ্য ছড়িয়ে দিতে পড়ল। এলাকায় বাঁধানো একটা পুকুর ঘাট আছে। সেই পুকুর ঘাটেই সপ্তাহে একদিন নিয়ম করে এলাকার মহিলারা আড্ডা দেয়। তাদের আড্ডা বলতে এর তার সম্পর্কে দুর্নাম। কিছু কিছু মানুষ দুর্নামের মাঝে বিচিত্র শান্তি খুঁজে পায়। ভালো মানুষকেও দুর্নাম দ্বারা নিচে টেনে নামায়। এই দলটাও ঠিক তেমনই। দুর্নামই যেহেতু এদের স্বভাব, তাই এদের কথাগুলোকে এলাকার মানুষ খুব একটা আমলে নেয় না। সাইমের স্কুল জীবনের এক বন্ধু কান্তাকে দায়িত্ব নিয়ে গেল সেই আড্ডায় যোগ দিতে। আড্ডার এক পর্যায়ে কান্তা দায়িত্ব নিয়ে বলল, সাইমের বিয়ে হচ্ছে শুনেছেন, ওদের পাশের বাসার নাজনীনের সঙ্গে। মাঝবয়সী এক ভদ্রমহিলা মুখ বিকৃত করে বললেন, ইস, নাজনীন একটা মেয়ে হলো, কেমন খাটো একটা মেয়ে, হাসলে গ্যাঁজ দাঁত বেরিয়ে থাকে। কান্তা সতর্ক ভঙ্গিতে নিচু কণ্ঠে বলল, আরে আপনারা আছেন নাজনীনকে নিয়ে, সাইম একজন কম নাকি? আরেকজন মহিলা উপচে পড়া কৌতূহল নিয়ে বললেন, কেন, ও আবার কি করেছে? কান্তা প্রায় ফিসফিস করে বলল, শুনেছি স্বভাব চরিত্র ভালো না, ঢাকায় একা একা থাকে। এরকম তাগড়া জোয়ান একটা ছেলে একা কি আর থাকে? নির্ঘাত নতুন নতুন মেয়ে নিয়ে ফ্ল্যাটে আসে। তুমি কোত্থেকে শুনলে এসব? আরে খালা, বাতাসে তো কত খবর ভেসে বেড়ায়, আপনারা কিছু শুনলেন না কি করে সেটাই তো বুঝলাম না। কান্তা চিন্তায় অস্থির হওয়ার ভঙ্গিতে বলল, এরকম দুশ্চরিত্র একটা ছেলের সঙ্গে নাজনীনের বিয়ে হচ্ছে। বিয়ের পর মেয়েটার সঙ্গে কি করে ভাবতেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে। সেই দল থেকে দু একজন দায়িত্ব নিয়ে এক বিকেলে গেলেন নাজদের বাড়িতে। আয়েশা বেগম চিরকাল এই দুর্নাম পার্টিকে এড়িয়েই এসেছেন। তবুও কেউ বাড়িতে এলে তো তাকে যথাযথ আপ্যায়ন না করে উপায় নেই। ওদিকে বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সমস্ত কথোপকথন শুনছে নাজ। চা খেতে খেতে একজন সাইমের চরিত্রের বর্ণনা দিতেই গা জ্বলে গেল আয়েশা বেগমের। ছেলেটাকে নিজের ছেলের মতো দেখে এসেছেন তিনি। দিন রাত ঢাকায় পরিশ্রম করছে সে, আর তার নামে কিনা এমন বিশ্রী অপবাদ। যদিও আয়েশা বেগম টের পেলেন না, অপবাদ সাইম নিজেই নিয়েছে নিজের গায়ে। আয়েশা বেগম মিষ্টি এসে বললেন, কি যে বলেন আপা, পুরুষ মানুষের চরিত্রে অল্প বিস্তর দোষ তো থাকতেই পারে। পুরুষ মানুষের চরিত্রে দোষ থাকবে না তো কি মেয়েদের চরিত্রে দোষ থাকবে? আয়েশা বেগমের এমন কথায় উপস্থিত দুর্নাম পার্টির সদস্যদের সঙ্গে অবাক বনে গেল আড়ালে দাঁড়িয়ে থাকা নাজও। কি মারাত্মক পছন্দটাই না তারা করেন আজকে। বিয়ে ভাঙার জন্য সাইম নিজের চরিত্রে যখন দাগ লাগালো, নাজ ঠিক করলো সেও একই কাজ করবে। খারাপ হবে সাইমের পরিবারের চোখে। দিন কয়েক পরের ঘটনা।
বিকেলের দিকে গলির শেষ মাথায় নাজ দাঁড়িয়ে আছে জয়ের সঙ্গে। জয় তার কলেজেই পড়ত। কলেজ জীবনে বহুবার নাজের পাত্তা পেতে চেয়েছিল ছেলেটা। নাজই তার কাঙ্ক্ষিত পাত্তা তাকে দেয়নি কোনো কালে। আজ তাই হঠাৎ নাজের মেসেজ পেয়ে ছুটে এসেছে রীতিমতো। সময় মতো সাইম বের হলো বাড়ি থেকে তার বাবা মাকে নিয়ে। ডক্টর দেখানোর নাম করে বেরিয়েছে দুজনকে নিয়ে। নাজ এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা বাড়ি থেকে বের হলেই চোখে পড়ে তার দিকে। সাইমরা বের হওয়ার সঙ্গে সঙ্গে নাজ ইচ্ছা করেই কথা বলতে বলতে হেসে ফেলল। দৃশ্যটার দিকে চোখ না গিয়ে পারল না হাসনা বেগমের। সাইম তীক্ষ্ণ গলায় বলল, এই তোমার লক্ষ্মী মেয়ের নমুনা? হাসনা বেগম পাল্টা ধমক দিয়ে বললেন, শহরে গিয়ে দেখছি মোটেও আধুনিক হতে পারলি না সাইম। একটা মেয়ে আর একটা ছেলে বন্ধু হতে পারে না? তোরও তো কত মেয়ে বন্ধু আছে। সাইম সূক্ষ্ম হাসি এসে বলল, আছে, তবে কোনো মেয়ে বন্ধু আমার সঙ্গে এভাবে হেসে হেসে কথা বলে না। রাতের খাবার শেষে হাসনা বেগম এলেন সাইমের ঘরে। ল্যাপটপে অফিস সংক্রান্ত কি যেন একটা কাজে ব্যস্ত সাইম। হাসনা বেগম ছেলের পাশে বসতে বসতে সহজ গলায় বললেন, সাইম, তুই যেন কবে ফিরে যাচ্ছিস ঢাকায়? সাইম ল্যাপটপের দিকে দৃষ্টি আবদ্ধ রেখেই বলল, ঈদের 4 দিন পর্যন্ত ছুটি আছে। আমি আরও 3 দিন ছুটি নিয়েছি। কেন বলো তো মা? তাহলে এর মধ্যেই তোদের বিয়েটা সেরে ফেলি। সাইম হতভম্ব হয়ে বলল, বিয়ে মানে? আকাশ থেকে পড়লি যেন, তুই জানিস না নাজের সঙ্গে তোর বিয়ে হবে? জানি, কিন্তু হাসনা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কিন্তু কি? সাইম চিন্তিত স্বরে বলল, তোমাদের কোনো আপত্তি নেই? হাসনা বেগম ধমকের সুরে বললেন, আমাদের আবার কিসের আপত্তি? সাইম কম্পিত স্বরে বলল, নাজের বাবা মায়েরও আপত্তি নেই? কি বোকার মতো কথা শুরু করলি সাইম। আমাদের কারো কোনো আপত্তি থাকলে কি নিজেরাই চাইতাম বিয়েটা দিতে? ধাঁধায় পড়ে গেল সাইম। এত কষ্ট করে সাজানো নাটক, নিজের নামে এত এত দুর্নাম রটানো, সবই কি বৃথা গেল তাহলে? আপনারা শুনছেন বইটো নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। জীবনে প্রথম সামনাসামনি বাসর ঘর দেখছে নাজ। এতকাল ধরে তো সিনেমার পর্দাই দেখে এসেছে কেবল। ফুলে ফুলে ছেয়ে আছে চারিদিক। বিছানার চারিপাশে ফুলেল পর্দা, গোলাপ, বেলি, গাঁদার গন্ধ মিশে গেছে বাতাসে। বিছানার উপরেও ফুলের পাপড়ি। ঘরের আলোকসজ্জাও করা হয়েছে চমৎকারভাবে। বৈদ্যুতিক বাতিগুলো সব নেভানো। ঘরের কোনায় কোনায় জ্বালিয়ে রাখা মোমবাতি, তাও আবার সাধারণ মোম নয়, সুগন্ধিযুক্ত মোম। নাজ আগ্রহ নিয়ে চোখ বুলিয়ে যাচ্ছে চারপাশটায়। তবে বাসর ঘরের এই দৃশ্যটা অপূর্ব সুন্দর হতে গিয়েও হলো না। তার কারণ সাইম। ছেলেটা দুশ্চিন্তায় অস্থির হয়ে পায়চারি করছে, হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটের টানও দিচ্ছে না, ফেলেও দিচ্ছে না। বিয়েটা হওয়ায় বেচারা নির্ঘাত ঝামেলায় পড়ে গেল। তাদের সাজানো নাটকগুলো যখন কোনো কাজেই দিল না, নাচ তখন বেঁকে বসল। বিয়েতে রাজি না হওয়ায় তার কারণ একটাই, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। এই নিয়ে 3 দিন মায়ের সঙ্গে চলে তার তুমুল বাকবিতণ্ডা। এক পর্যায়ে নাচ ব্যর্থ হয়ে নাটকীয় ভঙ্গিতে এক রাশ অভিমান নিয়ে বলে, ঠিক আছে, আমাকে তাড়ানোর খুব শখ না তোমাদের, বিয়ে করব আমি। বিয়ের পর আর কোনোদিনও পা রাখবো না তোমাদের এই বাড়িতে। নিজ বাক্যে অটুট থেকে আজ বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় এক ফোঁটাও কাঁদেনি নাজ। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে এক লাফে উঠে পড়ে গাড়িতে। এখন তার মনে হচ্ছে বিয়েটা হয়ে ভালোই হয়েছে। কিছুক্ষণ আগে শাশুড়ি তাকে বলেছে, বিয়ের পর যত ইচ্ছা নাজ পড়াশোনা করতে পারবে, পড়াশোনায় তার কোনো বাধা নেই। প্রকৃতপক্ষে এই কথাটা শোনার পর থেকে যেন নাজের বুকের ওপর থেকে পাথর নেমে গেছে।
এখন তো মনে হচ্ছে বিয়েটা হয়ে ভালোই হয়েছে। এমন হ্যান্ডসাম একটা ছেলেকে স্বামী হিসেবে পেল, আবার নাকি পড়াশোনাও করতে পারবে। আর কি লাগে? সাইমের দুশ্চিন্তা দেখে বড্ড মায়া হলো নাজের। নাজের সমস্যা মিটে গেলেও বেচারার সমস্যা তো গুরুতর। গার্লফ্রেন্ড ফেলে এসেছে ঢাকায়। কি জবাব দেবে সেই গার্লফ্রেন্ডকে এখন? নাজ পরিস্থিতিটা সহজ করার জন্য হালকা মেজাজে বলল, বিরিয়ানিটা কিন্তু সেই ছিল, তাই না? হানিফ বাবুর্চি জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে আমার বিয়ের জন্যই তুলে রেখেছিল। সাইম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। মুহূর্তের মাঝে তাদের দুজনেরই জীবন ঝড়ের গতিতে পাল্টে গেল। আর এই মেয়ে পড়েছে বিরিয়ানি নিয়ে। এই প্রথম উপলব্ধি হলো নিতান্তই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছে সে। সাইম চিন্তিত স্বরে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। নাজ ভেবে পায় না গার্লফ্রেন্ডের কথাটা শেষ পর্যন্ত বাবা মাকে না জানিয়ে পারল কি করে সাইম। এমন তো না তার বাবা মা কঠোরভাবে প্রেম নামক বস্তুর বিরোধিতা করে। কনাও তো প্রেম করছে চুটিয়ে। সেই ছেলেটার সঙ্গে তো বিয়েও ঠিক করে দিয়েছে তারা। নাজের খুব ইচ্ছে হলো প্রশ্নটা সাইমকে করতে। ইচ্ছাটা দমিয়ে ফেলল। এমনিতেই ছেলেটা টেনশনে আছে। টেনশনে থাকা মানুষকে আরও বেশি টেনশনে ফেলে দেওয়ার অর্থ বোকামি। সাইম আক্ষেপের সুরে বলল, এত কষ্ট করলাম, সব বৃথা? নাজ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, আহা শান্ত হয়ে বসুন না, পায়চারি করলে তো আর অবিবাহিত হয়ে যাবেন না। সাইম বাধ্য ছেলের মতো বিছানার একপাশে বসল। হাতে থাকা সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে নতুন একটা সিগারেট বের করল। সিগারেটের প্যাকেট আর লাইটার বিছানার ওপরেই রাখল। নাজ এক রাস আগ্রহ নিয়ে বলল, আমি না জীবনেও সিগারেট হাতে নিয়ে দেখিনি। দূর থেকেই মানুষকে টানতে দেখেছি শুধু। একটু দেখি। সাইম কিছু বলতে যাবে তার আগেই নাজ সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে উৎফুল্ল ভঙ্গিতে দেখতে লাগলো। প্যাকেটের ওপরে কেমন বিদঘুটে একটা ছবি দেওয়া। তবুও এই জিনিস খেতে হবে ছেলেদের? সাইম ধমকের সুরে বলল, এই মেয়ে, তুমি এত রিল্যাক্সড আছো কি করে? তুমিও তো রাজি ছিলে না বিয়েটাতে। নাজ স্বাভাবিক সুরে বলল, কে বলেছে আমি রিল্যাক্সড আছি? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এ বাড়ি আসার আগে এক দফা বাবার সাথে ঝগড়া করে এসেছি। এখন কি আপনি চাচ্ছেন আপনার সঙ্গেও ঝগড়া করি? সাইম চুপ করে রইল। বিয়েটা নিয়ে দুশ্চিন্তায় অস্থির হওয়ার মতো কিছু হয়ে যায়নি। বিয়েটা সে করতেই পারে। এমনও নয় নাজ মেয়েটা তার দু চোখের বিষ। মেয়েটাকে ভালোই লাগে তার। ভালো লাগা বলতে অতিরিক্ত পাগলপাড়া ভালো লাগা নয়, তবে ভালো লাগে। এই ভালো লাগাটি কি বিয়ে হয়েছে বলে অনুভব করতে পারছে সাইম? বিয়ে শব্দটার নাকি আলাদা একটা শক্তি আছে। এই কি সেই শক্তি? নাজ কৌতূহলী গলায় বলল, একটা কথা বলুন তো সাইম ভাই, স্বামীকে ভাই ডাকে কি করে নাজ? এতকাল তো সাইম ভাই ডেকে এসেছে। বিয়ে হয়ে গেছে বলে এখন কি শুধু সাইম ডাকবে? প্রশ্নই ওঠে না। সাইম ভাই বা শুধু সাইম কোনোটাই ডাকা সম্ভব নয় তার পক্ষে। এর চেয়ে বরং কিছু না ডাকাই শ্রেয়। সাইম গম্ভীর গলায় বলল, কি? আমি না হয় ছোট মানুষ, না মানে আমি নিজেকে ছোট মনে করি না, আমার বাবা মা মনে করে। আমাকে না হয় ধরে বেঁধে জোর করে বিয়েটা দিল। আপনার কাহিনী কি? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ব্ল্যাকমেইল। নাজ আগ্রহী কণ্ঠে বলল, ব্ল্যাকমেইল? হ্যাঁ, তাও আবার সব থেকে জঘন্যতম ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল। হেয়ালি না করে ভেঙে বলুন না। সাইম থমথমে গলায় বলল, আমার মা আমাকে হুমকি দিয়েছে, তোমাকে বিয়ে না করলে গলায় দড়ি দিয়ে মরবে। নাজ হতভম্ব হয়ে গেল। সে কি? সাইম ভ্রু কুঁচকে বলল, ব্যাপারটা শুধু হুমকির মধ্যে থাকলে একটা কথা ছিল, মা রীতিমতো তার ঘরের ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে রেখেছে। নাজ উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি?
দেখে আসি তো। উঠে যেতে গিয়েও উঠল না নাজ। সায়েমের থমথমে দৃষ্টিতে দমে গিয়ে বসে রইল। ইতস্তত করে বলল, না থাক, বিয়ে বাড়িতে কি আর দড়ি ঝুলিয়ে রাখবে? কিছুক্ষণ চুপ করে থেকে সায়েম বলল, একটা ব্যাপারই আমার মাথায় ঢুকছে না। এত এত নাটক সাজালাম, কোনোটাতেই কাজ হলো না। নাজ বাড়তি চিন্তা নিয়ে বলল, আমি তো খালার গায়ে ফুটন্ত চাও ফেলে দিলাম, তাও বলে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উনি গলায় দড়ি দিতেও রাজি। সত্যি এমন ভালো মানুষ আজকাল পাওয়া যায়? সাইম চুপ করে রইল। মনের মাঝে অস্বস্তিটা প্রশ্রয় পেয়ে ক্রমেই বেড়ে চলেছে। আমার মনে হয় কি জানেন? কি? মিথ্যা নাটক না সাজিয়ে সত্যিটা বলে দিলেই ভালো হতো। কোন সত্যি? নাজ সোজাসাপটা উত্তরে বলল, কোন সত্যি আবার? আপনার গার্লফ্রেন্ডের সত্যি। সাইম তাচ্ছিল্যের স্বরে বলল, বলতে পারলে কি আর চুপ করে থাকতাম? মানে? তুমি বুঝবে না, বাদ দাও। নাজ ভ্রু কুঁচকে বলল, আমাকে কি আপনার অবুঝ বলে মনে হয়? এই একই কথা বলে সব জায়গায় মা আমাকে চুপ করিয়ে রাখেন, এখন আবার আপনি শুরু করলেন। দুজনে দীর্ঘ সময় বসে রইল নিঃশব্দে। চুপচাপ আর কতক্ষণ বসে থাকা যায়? বেশিক্ষণ কথা বলতে না পারলে নাজের মাথা ভনভন করে। এদিকে আবার ক্লান্তিতে শরীর ভেঙে আছে, দু চোখে তীব্র ঘুম। এতকাল যে ছেলেটাকে বড় ভাইয়ের চোখে দেখেছে, তার বিছানায় শুয়ে পড়তে বিন্দুমাত্র সংকোচ হল না নাজের। এই বিছানা তো এখন তারও। আর বড় ভাইয়ের চোখে দেখার ব্যাপারটা তো ওপরে ওপরেই। ভেতরে ভেতরে সাইম যে নাজের কাছে কি, সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। নতুন অচেনা পরিবেশে নাকি মানুষের ঘুমিয়ে পড়তে অসুবিধা হয়। মেয়েটা সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গেই তলিয়ে পড়ল গভীর ঘুমে। সাইম জেগে রইল গভীর রাত অবধি। বুকে বিঁধে থাকা অস্বস্তিটা ঘুমাতে দিচ্ছে না তাকে। আরও কতক্ষণ পায়চারি করল, কতগুলো সিগারেট যে ধরালো তার কোনো হিসাব নেই। এক পর্যায়ে ঘুম ঠিকই নেমে এলো চোখে। তবে শুরু হলো নতুন অস্বস্তি। ঘুমাবে কোথায় সে? মেয়েটার পাশে? নাচ তো তার জন্য জায়গা রেখে ঘুমিয়েছে। এটা সাইমের ঘর। নিজের ঘরে নিজের বিছানায় ঘুমাতে এত অস্বস্তি কাজ করবে কেন? দুজনেই যেমন বাধ্য হয়ে একে অপরকে বিয়ে করেছে, আর কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই তেমন একই বিছানায় ঘুমাতে হবে। এতে অস্বস্তির কি আছে? নাজের পাশে শুয়ে পড়তেই মিষ্টি একটা গন্ধ ভেসে এলো তার গা থেকে। পাগল করে দেওয়া এক গন্ধ। সাইম নজর করে তাকালো মেয়েটার দিকে। ঘুমন্ত মুখটা জুড়ে বিচিত্র এক স্নিগ্ধতা। এই স্নিগ্ধতা যেন একটু একটু করে টানছে তাকে। সদ্বিদ ফিরে পেয়ে সরে গেল সাইম। কি অদ্ভুত ব্যাপার! যে মেয়েটাকে বিয়ে করবে না বলে এত কাণ্ড করল, তার জন্যই দুর্বল হয়ে পড়ছে মনটা। সকাল সকাল হাসনা বেগম দেখলেন সাইম ব্যাগ গোছাচ্ছে। জামা কাপড়ের সুটকেস ইতিমধ্যেই গোছানো শেষ। এখন ল্যাপটপের ব্যাগে জরুরি কাগজগুলো রাখছে। হাসনা বেগম অবাক হয়ে বললেন, এ কি সাইম, ব্যাগ গোছাচ্ছিস কেন? সাইম ব্যাগ গোছাতে গোছাতেই নির্বিকার ভঙ্গিতে বলল, আমি আজ ঢাকায় চলে যাচ্ছি। হাসনা বেগম আঁতকে উঠে বললেন, মানে কি? সাইম এক রাশ গাম্ভীর্য নিয়ে বলল, মানে বুঝতে না পারার তো কিছু হয়নি। আমি আজ ঢাকায় চলে যাচ্ছি, 12টার বাস আছে, এখনই বেরিয়ে যাব। হাসনা বেগম অসহায় ভঙ্গিতে বললেন, পাগল হয়ে গেলি তুই? আজ তো তোদের রিসেপশন। নকল হাসি এসে আত্মীয় স্বজনদের মধ্যে বসে থাকার আমার কোনো শখ নেই মা, বিয়ে করেছি এটাই অনেক। এরকম করিস না বাবা, মানুষ কি বলবে? সাইম বিরক্ত গলায় বলল, যা খুশি তাই বলুক, এখন তুমি আবার বলো না রিসেপশনে না থাকলে দড়িতে ঝুলে পড়বে। হাসনা বেগম কি বলবেন বুঝে পেলেন না। নিজের ছেলেকে তার খুব ভালো করেই চেনা। এই ছেলে একবার যা বলে তাই করে।
সাইম বরাবরই এমন জেদি। শান্তশিষ্ট এই ছেলেটা রেগে যায় না, তবে রেগে গেলে তাকে সামলানো মুশকিল। হাসনা বেগম দড়িতে ঝুলে পড়ার হুমকি দেওয়ায় ভীষণ রেগে গেছে সাইম। রাগের বশেই বিয়েটা করতে রাজি হয়। হাসনা বেগম ভেবে পান না বিয়েতে রাজি না হওয়ার মতো কি হলো। ২৮ বছর বয়স হলো ছেলেটার, এখন না হলে আর কবে বিয়ে করবে? নাজের বয়স না হয় একটু কম, হোক গিয়ে। মেয়েটা যে এত ভালো এতে তো কোনো সন্দেহ নেই। তাহলে এত আপত্তির কারণ কি? হাসনা বেগম অসহায় মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাজ সকাল সকাল উঠেই কনার সঙ্গে আড্ডায় মেতেছিল। সাইম ঢাকায় চলে যাচ্ছে শুনে এক প্রকার ছুটে এলো সে। সাইম এতক্ষণে ব্যাগ গোছানো শেষ করেছে। নাজ ঘরে প্রবেশ করতে করতে খবরদারি সুরে বলল, আপনি নাকি আজই ঢাকা চলে যাচ্ছেন? সাইম গম্ভীর গলায় বলল, হুম। নাজ অভিযোগের সুরে বলল, আর আমি? সাইম সোজাসাপটা উত্তরে বলল, তুমি এখানেই থাকবে। নাজ ভেঙচি কেটে তীক্ষ্ণ স্বরে বলল, হুম, আমাকে কি সর্বংসহা নারী মনে করেছেন? বিয়ে করে মফস্বলে ফেলে রেখে যাবেন আর নিজে ঢাকায় গিয়ে শান্তিতে থাকবেন? সাইম কিছু না বলে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। নাজ পরিষ্কার করে জানিয়ে দিল, আমিও আপনার সাথে যাব। সাইম জিজ্ঞাসা সুরে বলল, তোমার ঢাকায় গিয়ে কি কাজ? আরে বুঝতে পারছেন না কেন সাইম ভা? আবারও সাইম ভাই ডাকতে গিয়ে থেমে গেল নাজ। উফ, এই একটা ভুল যে আর কতবার হবে? নাজ আগ্রহী কণ্ঠে বলল, আমার বাবা মাকে একটা শিক্ষা দিতে হবে তো। আমাকে বিয়ে দেওয়ার শখ একেবারে ঘুচিয়ে ছাড়বো তাদের। এবার আমার থেকে দূরে থেকে বুঝবে মজা। আমার মনে হয় না এসবের কোনো দরকার আছে। নাজ বুঝতে পারছে সাইম কেন সঙ্গে নিতে চাইছে না তাকে, তবে সে কিছুতেই এখানে পড়ে থাকবে না। তার বাবা মায়ের যখন তাকে তাড়িয়ে দেওয়ার এতই শখ, তখন সত্যিই তাদের থেকে বহু দূরে চলে যাবে সে। নাজের বাবা মায়ের ধারণা সাইম ঢাকাতেই থাকবে, নাজ ময়মনসিংহের শ্বশুর বাড়িতেই। পাশের বাড়ি মেয়ের শ্বশুর বাড়ি, চাইলেই যখন খুশি তখন দেখা যাবে তার মুখটা। সে ধারণা সত্যি হতে নাজ দেবে না। নাজ সতর্ক কণ্ঠে বলল, আরে বাবা এমন করছেন কেন? আপনার গার্লফ্রেন্ড জানতেও পারবে না যে আমি আপনার সঙ্গে থাকি। নিয়ে চলুন না প্লিজ। 12টার বাসে সাইম নাজকে নিয়ে রওনা করল ঢাকার উদ্দেশ্যে। দুই পরিবার একত্রিত হয়েছে বাস স্টেশনে। আয়েশা বেগম এবং মঈন সাহেব ছলছলে নয়নে বিদায় জানাচ্ছেন মেয়েকে। ওদিকে সন্ধ্যায় অতিথিদের কি জবাব দেবেন তাই ভাবতে হিমশিম খাচ্ছেন হাসনা বেগম। শওকত সাহেবকে অবশ্য অতটা বিচলিত মনে হচ্ছে না। বিয়ের অনুষ্ঠানে নতুন বউয়ের মুখ দেখাই তো আর মুখ্য নয়। আত্মীয় স্বজনরা বহুদিন পর এক জায়গায় একত্রিত হবে, সুন্দর সময় কাটাবে, এটাই তো মুখ্য। বাসে পুরোটা পথ নাজ এটা ওটা জিজ্ঞেস করে মাথা ধরিয়ে দিল সাইমের। সাইম বিরক্ত ভঙ্গিতে কানে হেডফোন গুঁজে বসে আছে। তাকে হেডফোন খুলতে বাধ্য করে আবারও খুলে বসল কথার মেলা। স্যাম এক পর্যায়ে বিরক্ত হয়েই বলল, এই মেয়ে, তোমার এফএম রেডিও বন্ধ করবে? মোটেও মন খারাপ হলো না নাজের, বরং সে উৎফুল্ল গলায় বলল, না, করব না। বিয়ে করেছেন কেন এফএম রেডিওকে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাইম। ভাবটা এমন যেন সাইম তীব্র পছন্দ থেকে বিয়েটা করেছে তাকে। নিজেকে নিজেই প্রশ্ন করল সাইম, তীব্র না হলেও কিছুটা পছন্দ কি সে করে না মেয়েটাকে? নির্ঘাত করে। তবে এই সামান্য পছন্দটা বিয়ে অবধি করানোর তো আবশ্যকতা ছিল না। সাইমের ফ্ল্যাট দেখে রীতিমতো অবাক হয়ে গেল নাজ। একটা পুরুষ মানুষের ঘর এত সুন্দর হতে পারে? বসার ঘর জুড়ে বিচিত্র শৈল্পিকতার ছোঁয়া। একটা দেয়াল জুড়ে ফ্রেমে ফ্রেমে অ্যাবস্ট্রাক্ট আর্ট। সে দেয়ালের সামনে একটা লম্বা কাঁচের শেলফওয়ালা টেবিল। টেবিলের প্রতিটা শেলফে শেলফে টবে পাতাবাহার গাছ। গাছের পাতাগুলো আবার টেবিলে ছড়িয়ে দেওয়া।
বসার ঘরের আরেক কোণায় স্যামের ছোটবেলায় ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া কুড়ি কুড়ি মেডেল ফ্রেমে বাঁধিয়ে রাখা। বাড়িটা যে একটা রুচিশীল মানুষের তা আর বলার অপেক্ষা রাখে না। বাড়ির প্রতিটা কোণায় যেন শৈল্পিকতার ছোঁয়া। এমনকি রান্নাঘরে খাবারের প্লেটগুলোর প্রিন্টও যথেষ্ট সুন্দর। মুগ্ধ হয়ে গেল নাজ। এই সাজানো গোছানো বাড়িটা যে তার অপেক্ষায় ছিল কে জানত। যতই সাজানো গোছানো হোক না কেন, বাড়িটা এতদিন বাড়িই ছিল। সাইম জানলও না তার চিরচেনা বাড়িটা আজ থেকে পরিণত হলো সংসারে। নাজ মুগ্ধ গলায় বলল, এত সব আপনি সাজিয়েছেন? সাইম ক্ষীণ হেসে বলল, হ্যাঁ, যদিও কোনোটাই আমার আইডিয়া না, বেশিরভাগ আইডিয়া পিন্টারেস্ট থেকে নেওয়া। নাজের মুগ্ধতায় বিন্দুমাত্র ভাটা পড়ল না। আগের মতো মুগ্ধতা নিয়েই সে বলল, তাও পেরেছেন তো, আমি তো দেখে দেখেও সাজাতে পারতাম না। ঘুরতে ঘুরতে নাজ চলে এলো বারান্দায়। ঢাকার বেশিরভাগ ফ্ল্যাট বাড়ির বারান্দা ঠিক দেখতে পাওয়া দৃশ্য খুব একটা সুখকর নয়। এক বারান্দা থেকে দেখা যায় অন্য বাড়ির বারান্দা, তবে এই বারান্দাটা ব্যতিক্রম। এখান থেকে দেখা যায় খোলা একটা মাঠ। দুটো ছোট ছোট বাচ্চা মনের সুখে দৌড়ে বেড়াচ্ছে মাঠ জুড়ে। মনের অজান্তেই প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল নাজের ঠোঁটে। জেদ করে ঢাকায় চলে তো এসেছে, তবে মনে মনে ভয় হচ্ছিল অচেনা এই শহরে মানিয়ে নিতে পারবে কিনা। এখন তো মনে হচ্ছে এই জায়গাটা তার বহু পরিচিত। বারান্দায় আগমন ঘটল সাইমের। তার হাতে দুটো কফি মগ। একটা মগ নাজের দিকে এগিয়ে দিল। নাজ সেটা নিতে নিতে অবাক গলায় বলল, আপনি কফিও বানাতে পারেন? সাইম স্বাভাবিকভাবে এসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, বুয়া না আসলে মাঝে মধ্যে আমাকে রান্নাও করতে হয়। আপনি রাঁধতে পারেন? না পারার কি আছে? নাজ আক্ষেপে সুরে বলল, আপনি ছেলে মানুষ হয়ে রাঁধতে পারেন, অথচ আমি মেয়ে হয়ে পারি না। সাইম তার অপূর্ব কণ্ঠস্বরে বলল, রান্নার মধ্যে ছেলে মেয়ের ভেদাভেদ আনা ঠিক না, রান্না সবাইকেই জানতে হয়। নাজ অবাক হয়ে শুনল তার কথাগুলো। একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে? সাধে কি আর এই মানুষটার প্রেমে হাবুডুবু খেয়েছিল সে এক সময়? কেন জানি আবারও ইচ্ছা করে সাইমের প্রেমে পড়তে, কিন্তু সাহস করে উঠতে পারে না নাজ। যদিও এবার প্রেমে পড়লে সেটার বৈধতাই হবে সব থেকে বেশি। তবুও যতই হোক ছেলেটা পরের আমানত। নাজ হঠাৎ কি যেন মনে করে বলল, আপনার গার্লফ্রেন্ড কখনো এসেছে এ বাড়িতে? সাইম চমকে উঠে বলল, পাগল নাকি তুমি? আমাদের সম্পর্কটা ওরকম না। আরেক দফা মুগ্ধতার হাওয়া বয়ে গেল নাজের গা বেয়ে। একটা পুরুষ মানুষ এত বড় শহরে একা থাকে, কোনো কিছুতেই কোনো বাধা নেই তার। তবুও প্রেমিকাকে নিয়ে কোনো প্রকার কুচিন্তা আসেনি তার মনে। মেয়েটা না জানি কত ভাগ্যবতী। নাজ কৌতূহল নিয়ে বলল, বারবার আপনার গার্লফ্রেন্ড বলছি, নাম কি তার? সে তারা। সন্ধ্যার শেষের দিকে এলো জরিনা। এমনিতে তার কাজের সময় দুপুরবেলা। ভাইজান ফিরে এসেছে, তাও আবার নতুন ভাবিকে নিয়ে। খবর পেয়ে এই শেষ বেলাতেও ছুটে এসেছে সে। জরিনার কাছে বাড়ির চাবি থাকে। দুপুরের ওই সময়টায় সাইম অফিসে থাকে। জরিনা নিজ দায়িত্বে বাড়ি এসে সব কাজ সেরে যায়। নতুন ভাবিকে দেখে তার মুগ্ধতার যেন শেষ নেই। প্রায় ঘণ্টাখানেক তো কাটালো কেবল নাজের সাথে গল্প করে। নাজ জানালো তার ভর্তা খেতে ভালো লাগে। ব্যাস, হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল জরিনা। 8 রকমের ভর্তা করল সে। এমনভাবে সে নাজের যত্নার্থী করল যেন এ বাড়িতে সে কাজ করে না, বাড়িটা তার নিজেরই। জরিনা চলে যেতেই সাইম থমথমে গলায় বলল, ওই ঘরটায় আমি থাকবো, পাশের ঘরটায় তুমি থাকবে, কারণ ছাড়া বিরক্ত করবে না আমাকে। মনে মনে নাজ খুশি হলো। এই একটা বিষয় নিয়েও ভয় ছিল সে, ভয়টা এখন কেটে গেছে।
নিজের নতুন ঘরের বিছানায় গা এলিয়ে দিয়ে নাজ উপলব্ধি করল চোখ বন্ধ করে ভরসা করা যায় তার স্বামী নামক মানুষটাকে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল নাজের। আর মোড়া ভেঙে উঠে বসতেই চোখ পড়ল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা আটকে আছে 9টার দিকে। ঘুমটা ভালোই হয়েছে তার। দীর্ঘ যাত্রায় এমনিতেই শরীরটা ক্লান্তিতে ছেয়েছিল। পর্দার ফাঁক দিয়ে একখণ্ড রোদ এসে পড়েছে তার মুখে। আনমনেই হেসে উঠল নাজ। ছোটবেলা থেকে রোদ মুখের ওপরে পড়লে আনন্দে মন ভরে ওঠে। চেঁচামেচি খানিকক্ষণের জন্য থামলেও আবার শুরু হলো। মেয়ে মানুষের কণ্ঠ শুনে অবাক না হয়ে পারল না নাজ। তীক্ষ্ণ স্বরে হুঙ্কার দিয়ে চিৎকার করছে একটা মেয়ে। সঙ্গে সাইমের কণ্ঠও শোনা যাচ্ছে। যাকে দেখার আগ্রহে মনটা উসখুস করছিল সে কি তবে এসেই পড়ল? তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠল নাজ। দরজাটা সামান্য ফাঁক করল, তবে কাউকেই দেখা গেল না। ফ্ল্যাটের মূল দরজা খোলা, তার মানে বাইরে থেকে আওয়াজটা আসছে। নাজ সামনে যাবে কিনা এ নিয়ে তনুমনতে ভুগছে। শেষমেশ যাবে বলেই সিদ্ধান্ত নিল, যা হবার হবে। এই মুহূর্তে তার আগ্রহের কেন্দ্রবিন্দু সেতারা। কি এমন মেয়ে যার প্রেমে পড়ল সামের মতো একটা ছেলে? ঘরের দরজা থেকে বেরিয়ে ছোট ছোট পা ফেলে মূল দরজার দিকে এগিয়ে গেল নাজের। কথাগুলো আরো পরিষ্কার শোনা যাচ্ছে এখন। মেয়েটা হুঙ্কার দিয়ে বলল, আমি জানতাম আমার প্রতি কোনো সিরিয়াসনেস নেই তোমার। শুধু শুধু কেন আমাকে ঠকালে সাইম? সাইম শীতল গলায় বলল, এই সম্পর্কে যদি কারো সিরিয়াসনেস থেকে থাকে সেটা আমার সেতারা। তুমি তো শুরু থেকেই চেয়েছিলে সম্পর্কটা ভেঙে যাক। মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, আমি যদি তেমনটা চাইতাম তাহলে কবেই তোমার মতো বিনা নোটিসে অন্য কাউকে বিয়ে করে ফেলতাম। সাইম তীক্ষ্ণ স্বরে বলল, বিনা নোটিসে মানে? তুমিই তো বলেছিলে তোমার লাইফে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। নাজ উঁকি দিল দরজা দিয়ে। লিফটের সামনে দাঁড়িয়ে ঝগড়া করছিল দুজনে। সে তারা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে দেখেই থেমে গেল। সেতারাকে দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল নাজের। মন খারাপ করে দেওয়ার মতো সুন্দর সেতারা। যেমন ফর্সা তেমনই ঘন তার চুল। চোখে মুখে কি অদ্ভুত মাধুর্য। লম্বায়ও নেহাত কম নয়। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করল নাজ। সাইম শুধু শুধু এই মেয়েটার প্রেমে পড়েনি। এতটা সুন্দর তো নাজ কোনো কালেই হতে পারবে না। নাজের দিকে তাকিয়ে অগ্নিকণ্ঠী সেতারা বলল, এই তাহলে সেই মেয়ে, একে পেয়েই আমাকে ভুলে গেছ? নাজের চোখ পড়ল সাইমের দিকে। সাইম কোনোভাবেই চায় না সেতারাই বাচ্চা মেয়েটাকে অপমান করুক। দুনিয়ার প্রায় কিছুই বোঝে না মেয়েটা। তাকে বিয়ে করে তাকে বিশ্বাস করে এসেছে তার কাছে। প্রথম দিনেই তাকে অপমানের সম্মুখীন করতে পারে না সাইম। উদ্বেগ তার চোখে মুখে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। সে তারা চোখ মুখ বিকৃত করে বলল, কি দেখেছ সাইম তুমি ওর মধ্যে? না আছে হাইট, না আছে গায়ের রং। নাচ তৎক্ষণাৎ সরে গেল দরজার সামনে থেকে। বুকটা কেমন ধরফর করছে তার। শারীরিক কাঠামো নিয়ে কটাক্ষের শিকার এ জীবনে বহুবার হয়েছে সে। এগুলো এখন গায়েস হয়ে গেছে। কেউ তার উচ্চতা বা গায়ের রং নিয়ে কটূক্তি করলেও এখন আর কষ্ট পায় না নাজ। তবে সে তারা যে মেয়েটা সাইমের ভালোবাসা পেয়েছে তার মুখে নিজের অপমান একেবারেই সহ্য হলো না। এদিকে রাগে জ্বলে যাচ্ছে সাইম। এ রাগের কোনো সীমা নেই। সেতারের উপর তার রাগ বহুদিনের। ভালোবাসার দোহাই দিয়েই হোক বা সম্পর্ক বাঁচানোর তাগিদেই হোক, সেই রাগের বহিঃপ্রকাশ কখনো করেনি সাইম। নিজেকে বহু কষ্টে সামলে সাইম বলল, সে তারা স্টপ ইট। কেন কেন থামবো আমি?
আমাকে বিয়ে করার কথা দিয়ে তুমি এমন বিশ্রী একটা মেয়েকে বিয়ে করে এনেছো, আবার আমাকেই থামতে বলছো? খুব ভালো করে চেনা আছে এসব মেয়েদের। তোমাকে ফাঁসিয়েছে, তাই না সাইম? ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। বিয়ের আগেই মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়েছিলে, তাই না? নিজেকে আর সামলাতে পারল না সাইম। প্রচণ্ড এক গর্জন দিয়ে বলল, সেতারা, কার সম্বন্ধে কি বলছো তুমি? ভুলে যেও না যে যাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ সে আমার বউ। শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমার বউকে নিয়ে কোনো ধরনের বাজে কথা আমার সহ্য করব না। ঘরের ভেতর থেকে কথাগুলোর সবই শুনল নাজ। বাড়ন্ত হৃৎস্পন্দন আরেকটু যেন বেড়ে গেল। সাইমের মুখে ওই বউ ডাকটা শুনে হাজার মন খারাপেরা দূর হয়ে গেল। আকুলি বিকুলি করে উঠল হৃদয়টা। কষ্টের মাঝে ভালো লাগা সত্যি বুঝি এত সুন্দর হয়? সে তারা তাজ্জব বনিকে বলল, 2 দিনের বউয়ের জন্য তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? তোমার ভালোবাসা কি তাহলে মিথ্যা ছিল সায়েম? সায়েম এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আসলে কি জানো সে তারা, এতদিন আমার মনে হতো ভালোবাসা আছে। আজ বুঝতে পারছি ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গেছে। এতদিন ধরে যেটাকে আঁকড়ে ধরেছিলাম সেটা দায়বদ্ধতা। সে তারা দাঁতে দাঁত চেপে বলল, ইউর গানা রিগ্রেট দিস। কথাটা বলেই গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সে তারা। সায়েম ভেতরে এসে সজোরে দরজা বন্ধ করে দিল। মারাত্মক রেগে আছে ছেলেটা। রাগে তার নাকের পাতা লাল হয়ে আছে, খোঁচা খোঁচা দাড়িগুলো খাড়া হয়ে আছে। নাজ আর কোনো কথা বলার সাহস পেল না, পাছে তাকেও আবার সম্মুখীন হতে হয় তীব্র ধমকের। হাত মুখ ধুয়ে নাজ বসে রইল বারান্দার মেঝের ওপর। শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল মাঠের দিকে। মস্তিষ্কে বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে। কি দেখেছো সাইম তুমি ওর মধ্যে? না আছে হাইট, না আছে গায়ের রং। আসলেই তো, কি আছে তার মাঝে? সাইম হয়তো এই কারণেই বিয়ে করতে চায়নি তাকে। সে তো সাইমের যোগ্যই না। ওই হ্যান্ডসাম ছেলেটা তো ডিজার্ভ করে সেতারার মতো সুন্দরী একটা মেয়েকে। 7-5 ভাবনার মাঝেই বারান্দায় আগমন ঘটল সাইমের। নিঃশব্দে নাজের পাশে বসল সে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল নীরবতার মাঝে। এক পর্যায়ে সাইম নীরবতা ভঙ্গ করে বলল, সরি নাজ। এমনিতেই নাজের অর্ধেক মন খারাপেরা ছুটে পালিয়েছিল সাইমের সেতারাকে বলা ওই একটা কথাতে, যাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ সে আমার বউ। এই ছোট্ট সরিতে মন খারাপেরা পুরো দমে ছুটে পালালো। নাজ মিষ্টি হাসি এসে বলল, আরে আমি মন খারাপ করিনি তো, আমার তো মজাই লাগছিল। কত মানুষকে প্রেম করতে দেখেছি, ব্রেকআপ করতে দেখলাম এই প্রথম। সাইম মলিন হাসি এসে বলল, তুমি আসলেই বাচ্চা একটা মেয়ে। আবারও নীরবতায় ডুব দিল সাইম। যে কাজটা আজ সে করল সেটা আরও বহু আগে করার প্রয়োজন ছিল। অযোগ্য মানুষকে দিন দিন প্রশ্রয় দিয়েছে সে। নাজ হঠাৎ আগ্রহ নিয়ে বলল, আপনাদের কাহিনীটা কি? আগ্রহের সঙ্গে খানিকটা ভয়ও ছিল, যদি সাইম রেগে যায়। সাইম অবশ্য রাগল না, শান্ত ভঙ্গিতে বলল, তেমন কিছু না। ভার্সিটিতে থাকতে ওর সাথে পরিচয়, আমার থেকে 2 সেমিস্টার জুনিয়র। ধীরে ধীরে ভালো লাগা, তারপরে ভালোবাসা। প্রথম প্রথম দুজনেই একটা ঘোরের মধ্যে ছিলাম। একে অপরের কাছাকাছি থাকলেই কোথায় যেন হারিয়ে যেতাম। টিপিক্যাল বাংলা সিনেমার প্রেম কাহিনী আর কি। একসাথে বৃষ্টিতে ভিজেছেন? হ্যাঁ। নৌকায় চড়েছেন? হ্যাঁ। সূর্যোদয় দেখেছেন? হ্যাঁ। হাতে হাত রেখে রাস্তার কাউকে তোয়াক্কা না করে হেঁটে বেরিয়েছেন? হ্যাঁ। নাজ গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, বাপরে, পুরোই দেখি বাংলা সিনেমা। সাইম হেসে ফেলে বলল, হ্যাঁ, কিন্তু সেতারার একটা বদ অভ্যাসের কারণেই বাংলা সিনেমার হ্যাপি এন্ডিং হলো না। নাজ কৌতূহল নিয়ে বলল, সেটা কি? সন্দেহ প্রবণতা।
দীর্ঘশ্বাস ফেলল নাজ। মেয়েদের এই এক বাজে স্বভাব। এই স্বভাব ছেলেদের মাঝে যে থাকে না তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের সন্দেহের পেছনে একটা না একটা কারণ থাকে। মেয়েদের সন্দেহের পেছনে থাকে নিতান্তই তুচ্ছ সব অজুহাত। সাইম থমথমে ভঙ্গিতে বলল, চাকরির কারণে মাঝে মধ্যেই আমাকে ঢাকার বাইরে যেতে হয়। আমি যখন ঢাকায় থাকি প্রায়ই ওর সঙ্গে দেখা করি। তখন কিন্তু একদম স্বাভাবিক থাকে। তখন ওর থেকে মিষ্টি মেয়ে এই পৃথিবীতে হয় না। কিন্তু আমি ঢাকার বাইরে গেলেই ও বদলে যায়। সন্দেহ করতে শুরু করে আমি অন্য কোনো মেয়েকে নিয়ে আছি। কিছু কিছু মেয়ে হয় এমন, অতিরিক্ত ভালোবাসায় অন্ধ হয়ে যায়। এটাকে কি আদৌ ভালোবাসা বলে? একটা মানুষ যাকে ভালোবাসে তাকে বিশ্বাস না করে সন্দেহ করে কি করে? ব্যাপারটা শুধু সন্দেহ পর্যন্ত থাকলেও একটা কথা ছিল। কিন্তু কিন্তু কি? সাইম ক্লান্ত ভঙ্গিতে বলল, সে তার রীতিমতো সিন ক্রিয়েট করা শুরু করলো। আমার কলিগদের নাম্বার জোগাড় করে তাদের জেরা করা, মাঝে মধ্যে থাকার বাইরে যেখানে গেছি সেখানেই হাজির হয়ে যাওয়া। নাজের কেমন মায়া হলো। এত সুদর্শন একটা ছেলে কিনা পড়ল কেমন পাগল মেয়ের পাল্লায়। নাজের পাল্লায় পড়লে বুঝতো ভালোবাসা কাকে বলে। ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত নাজ সাইমের জীবনটা। নিজের ভাবনায় নাজ নিজেই হেসে ফেলল। বিয়ে তো সাইমের তার সঙ্গেই হয়েছে, তার মানে কি সাইম সত্যি সত্যি তার পাল্লায় পড়ে গেছে? সাইম আক্ষেপের স্বরে বলল, 4 বছরের সম্পর্কে 3 বছর বোধহয় ঝগড়া করেই কাটিয়েছি আমরা। টক্সিক হয়ে উঠেছিল আমাদের সম্পর্ক। এরকম ব্রেকআপ আরও যে কতবার হয়েছে। নাজ অবাক হয়ে বলল, পরে আবার মিটমাট করে ফেলেছেন কেন? সাইম তাচ্ছিল্যের হাসি এসে বলল, ভেবেছি আরেকটা সুযোগ দিয়ে দেখি। ভালোই তো বাসি। এবার বাড়িতে যাওয়ার আগেও আমাদের আরেকবার ঝগড়া হয়। সেজন্যই বাবা মাকে ওর ব্যাপারটা জানায়নি। যে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই সেটার কথা পরিবারে জানানোর কোনো মানে হয় না। নাজ শুকনো ঢোক গিলে বলল, তার মানে এবারও সুযোগ দেবেন? সাইম নির্বিকার ভঙ্গিতে বলল, না। না কেন? শুনলেই তো, সেতারা তোমাকে নিয়ে এত বাজে কথা বলার পরই বুঝতে পারলাম এরকম নীচ একটা মানুষকে আমি আর ভালোবাসিনি। ভালোবাসা এখন আর নেই। তাছাড়া আরও একটা কারণ আছে। সেটা কি? এখন আমি বিবাহিত। ওই সম্পর্কের কোনো ভিত্তি এখন আর নেই। মনটা নেচে উঠল আনন্দে। নাজের ঠোঁটে প্রশস্ত হাসি ফুটে উঠেছে। সেই হাসি লুকোবার কোনো প্রচেষ্টা তার মাঝে নেই। প্রকৃতপক্ষে সাইমের ব্রেকআপে খুশি হয়েছে নাজ। সে এখন আর পরের আমানত নয়। দিনে দুপুরে রাতে যখন খুশি যেভাবে খুশি সাইমের প্রেমে পড়তে আর কোনো বাধা নেই নাজে। কিন্তু ছেলেটা কি পড়বে তার প্রেমে? বিকেলের দিকে সাইমের একটা মিটিং ছিল পুরানো ঢাকার দিকে। নাজকেও নিয়ে গেল সঙ্গে করে। এদিকটায় নাজ কখনো আসেনি। যতবারই ঢাকায় এসেছে ততবার শুধু ওই এক চিড়িয়াখানা, জাদুঘর আর বড় বড় শপিং মলে ঘুরে বেরিয়েছে। সাইম ড্রাইভ করতে করতে এটা ওটা চিনিয়ে দিচ্ছে তাকে। পথে রমনা পার্ক, সুপ্রিম কোর্ট, নগর ভবন, হাইকোর্ট যাই পড়ছে তাই দেখে মুগ্ধ হচ্ছে নাজ। নাজের হঠাৎ মনে হলো আকস্মিক এই বিয়েটা তার জীবনটা বদলে দিয়েছে ঠিকই, তবে ইতিবাচকভাবে। যে মানুষটার প্রেমে সে এককালে পাগল ছিল সেই মানুষটা সারাক্ষণ আজ তার পাশে। বিয়েটা বাধ্য হয়ে করলেও নাজের প্রতি কোনো রাগ নেই সাইমের। বাচ্চা এই মেয়েটার তো কোনো দোষ নেই, শুধু শুধু তার উপরে রাগ দেখিয়ে কী লাভ? ড্রাইভ করতে করতে সাইম বলল, নাজ শোনো। হুম? বাসার কাছেই কতগুলো কোচিং সেন্টার আছে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং না করে কিন্তু উপায় নেই। আমি কাল খোঁজ নিয়ে আসব। যত দ্রুত সম্ভব ভর্তি করিয়ে দিব। মনের অজান্তেই মুগ্ধতার হাসি ছড়িয়ে গেল নাজের ঠোঁট জুড়ে। একটু একটু করে দায়িত্বগুলো আপন করে নিচ্ছে সাইম। ঠিক এভাবেই যদি
তাকেও আপন করে নিতে পারত। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। দ্রুত পায়ে বারান্দায় প্রবেশ করতেই থমকে দাঁড়ালো সায়েম। বারান্দায় আগমনের কারণটা পর্যন্ত ভুলে গেল। পরবর্তী পদক্ষেপ নিতেও ভুলে গেল। তার চোখ দুটো আটকা পড়ল নাজের ওপর। মেয়েটা কি পাগল নাকি? এত বড় বাড়িতে একটি মাত্র পুরুষের সাথে বসবাস করে। মেয়েটার এমন সব কাণ্ডে সায়েম ভুলক্রমে যদি একটা ভুল করে ফেলে, কে নেবে সেই দায়? নাজের পরনে আকাশি রঙের একটা কামিজ। সেই কামিজে আবার সাদা ফুলের প্রিন্ট। খুব ভালো কথা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কামিজের পিঠের দিকটার অনেকটাই খোলা। নাজের উন্মুক্ত ফর্সা পিঠ ঢেকে রেখেছে তার ভেজা চুলগুলো। ভেজা চুলের ফাঁকে যতটুক পিঠ দেখা যাচ্ছে ততটুকুই পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সায়েম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখছে পাগল করা সেই দৃশ্য। বারবার নিজেকে সতর্ক করছে, চোখ সরানোর নির্দেশ দিচ্ছে। মনটা আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছে, কোনো কথাই শুনতে চায় না। ভাগ্যিস নাজ ওদিকে ফিরে আছে, তাই দেখতে পাচ্ছে না সায়েমের মোহাবিষ্ট চোখ দুটো। নাজ সামান্য কাত হয়ে চুলগুলো সরিয়ে টাওয়েল দিয়ে মুছতে ব্যস্ত হয়ে গেল। সায়েমের চোখের সামনে ফুটে উঠল তার উন্মুক্ত পিঠ। নিমিষেই এলোমেলো হয়ে গেল সায়েম। নিজেকে খুব ভালো করেই চেনে সে। এতটা চরিত্রহীন কোনো কালেই ছিল না যে একটা মেয়ের অজান্তেই তার শরীরের দিকে হা করে তাকিয়ে থাকবে। নিজের বেঁধে দেওয়া নিয়মগুলো নিজেই ভেঙে চুরমার করে ফেলছে সায়েম। এমন তো নয় যে নাজের থেকে আবেদনময়ী মেয়ে সে জীবনে দেখেনি, বহুবার দেখেছে, দেখে নিজেকে সামলেও রেখেছে। তবে আজ কেন এমন দিশেহারা হয়ে উঠল শরীর মন? সায়েম ভালো করে লক্ষ্য করতেই যা দেখল তা ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। নাজের পিঠের ডান দিকে কুচকুচে কালো একটা তিল। তিলটা যেন সায়েমকেই ডাকছে। ইচ্ছা করছে ঠিক এই মুহূর্তে পেছন থেকে নাজকে জড়িয়ে ধরে ঠোঁট ডুবিয়ে দিতে ওই তিলের ওপর। সদ্বিত ফিরে পেয়ে মনে মনে নিজেকে কঠোরভাবে শাসন করল সায়েম। এসব সে কি ভাবছে? মনটা তারা তো বেহায়া হয়ে উঠল কবে থেকে? মন না হয় বেহায়া হবে, তাই বলে মস্তিষ্কও শুরু করে দিল বেহায়াপনা। সায়েম হঠাৎ খেয়াল করল পাশের বিল্ডিংয়ের বারান্দা থেকে একটা ছেলে হাঁ করে তাকিয়ে আছে নাজের দিকে। রাগে রীতিমতো গা জ্বলে গেল তার। এই ছেলে নাজের দিকে তাকিয়ে আছে কোন অধিকারে? ইচ্ছা তো করছে বদটার চোখ উপড়ে ফেলতে। সায়েম নাজের কাছে গিয়ে থমথমে গলায় বলল, এখানে কি করছো? নাজ ঘুরে তাকালো তার দিকে। মুখের ওপরে বিন্দু বিন্দু জল জমে আছে। সদ্য গোসল করে বেরিয়েছে বলে ঠোঁটটাও একটু বেশি গোলাপি লাগছে। আরেক দফা এলোমেলো হতে গিয়েও বহু কষ্টে নিজেকে সামলে নিল সায়েম। কি শুরু করল আজ এই মেয়েটা? নাজ ভ্রু কুঁচকে বলল, অন্ধ আপনি? দেখতেই তো পাচ্ছেন চুল মুছছি। সায়েম কঠিন গলায় বলল, চুল ঘরে গিয়ে মুছে যায় না? আরে বাবা, চুল মুছে এখানে টাওয়েলটা মেলে রেখে যাব, আবার ঘরে গিয়ে কি কাজ? এত কথা বলো কেন নাজ? ঘরে যাও। কিন্তু কেন? সায়েম পাশের বাড়ির বারান্দায় একবার চোখ রেখে বলল, আমি বলেছি তাই, যাও। তার দৃষ্টি অনুসরণ করে নাজও তাকালো সেদিকে। ছেলেটা এখনো বেহায়ার মতো তাকিয়ে আছে। উফ, এই বেহায়া ছেলেদের জন্য নিজ বাড়িতেও শান্তি নেই। গটগট করে হেঁটে ঘরের ভেতরে চলে গেল নাজ। গোসল সেরে দুজনে একসঙ্গেই দুপুরের খাবার খেলো। মাঝে মধ্যে নাজের মনটা ভীষণ ভার হয়। সায়েম ছেলেটা একেবারেই বোঝে না সে। ঘরে জলজান্ত বউ আছে, অথচ তার দিকে একবারও নজর করে তাকানোর নাম নেই। সেদিন কোচিংয়ে যাওয়ার সময় গোলাপি রঙের একটা শাড়ি পরেছিল নাজ। একা একা কখনোই শাড়ি পরেনি এর আগে।
ইউটিউব দেখে শিখে বারবার প্র্যাকটিস করে রপ্ত করেছে শাড়ি পরা। তবে কি লাভ? যাকে মুগ্ধ করে দেওয়ার জন্য পরল, সে ধমক দিয়ে বলল, এই শাড়িতে পা বেঁধে কোথাও পড়ে গেলে আমি কিন্তু হসপিটালে তোমাকে নিয়ে ছোটাছুটি করতে পারবো না। ছেলেটা এমন কেন? সে কি একেবারেই টের পায় না নাজ দিন দিন কতটা দুর্বল হয়ে উঠেছে তার প্রতি? এই দুর্বলতা তার হ্যান্ডসামনেসের প্রতি নয়। ওই সুদর্শন পুরুষালী মুখটার ওপরে তো সে কবে থেকেই দুর্বল নাজ। ইদানিং সে দুর্বল হয়ে পড়েছে তার ছোটখাটো যত্নের ওপরে। ছেলেটার প্রতি অভিযোগের শেষ নেই নাজের। চোখ তুলে তাকায় না তার দিকে। এই যে একসাথে খেতে বসেছে, খুব একটা কথা বলছে না তার সঙ্গে। আজ শুক্রবার হলেও তাকে নিয়ে বাইরে কোথাও যাবে না। আপাত দৃষ্টিতে মনে হয় ছেলেটার কাছে কোনো গুরুত্বই নেই নাজের। তবে গুরুত্ব আছে ঠিকই। নাজ একা একা রাস্তা পার হতে ভয় পায় বলে প্রতিবার সযত্নে তার হাত ধরে রাস্তা পার করে দেয় তাকে। বাচ্চাদের মতো মাছের কাঁটা বাছতে অপারগ নাজ। বিরক্তি নিয়ে হলেও সেই কাঁটা বেছে দেয় সায়েম। গত মাসে গুরুতর জ্বরে পড়ল নাজ। একসঙ্গে 5টা আইসক্রিম খাওয়ার জন্য সায়েম তাকে বকেছে। তবে ঠিকই অফিস থেকে ছুটি নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছে তাকে। সারাটা দিন থেকেছে তার পাশে। একটু একটু করেই সায়েমের প্রতি নাজের ভালো লাগা পরিণত হয়েছে ভালোবাসায়। ভালোবেসে ফেলেছে ঠিকই, তবে ভালোবাসার পরবর্তী পদক্ষেপ কি তার জানা নেই। কি করবে এবার সে? সায়েমকে জানিয়ে দেবে? জানালে যদি ছেলেটা কঠিন ধমকে দমিয়ে দেয় তাকে, তবে কি ধমকের ভয়ে আজীবন ভালোবাসাটা অপ্রকাশিতই রয়ে যাবে? নাকি নাজ কিছু বলার আগেই সায়েম নিজ থেকে বলবে তার নিজের ভালোবাসার কথা? ধুর, সে তো অসম্ভব। তবুও কেন যে অবাধ্য মনটা বসে আছে অসম্ভবের অপেক্ষায়। খাওয়া দাওয়া শেষ করে নাজ বসার ঘরে টিভির সামনে বসল। সাইম ডাইনিং টেবিলেই ল্যাপটপ নিয়ে বসে কি যেন করছে। মানুষ এতটা অবেরসিক হতে পারে? ছুটির দিনে কাজ নিয়ে কে পড়ে থাকে? সাইম ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই তীক্ষ্ণ স্বরে বলল, যখনই তোমাকে দেখি তখনই দেখি হয় টিভি দেখছো না হয় ফোন নিয়ে বসে আছো, পড়াশোনা নেই। নাজ হালকা গলায় বলল, ধুর, এত পড়ে কি হবে? সায়েম থমথমে গলায় বলল, আমার মান সম্মান ডোবানোর প্ল্যান করছো নাকি? আপনার মান সম্মান ডোবানোর কি হলো? আমার কাছে থেকে যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, আমার প্রেস্টিজের তো 12টা বেজে যাবে। নাজ গোমরা মুখে বলল, তাহলে এক কাজ করি, পরীক্ষাই না দেই। সাইম অবাক হয়ে বলল, পরীক্ষা দেবে না মানে? তোমার বড় বড় স্বপ্নগুলোর কি হলো? নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজের যোগ্যতার থেকে বড় স্বপ্ন দেখে ফেলেছিলাম। সাইম কি যেন মনে করে উঠে এসে নাজের পাশে বসল। তার চোখে মুখে এক রাশ দুশ্চিন্তা। সাইম চিন্তিত ভঙ্গিতে নরম স্বরে বলল, নাজ, প্রিপারেশন ভালো না? ছেলেটার এতটুকু কাণ্ডে মোমবাতির মতো গলে পড়ল নাজের ভেতরটা। এই মানুষটাকে কেউ ভালো না বেশে পারে নাকি? নাজ দুর্বলভাবে না সূচক মাথা নাড়ল। ভেবেছিল কড়া ধমক দেবে সাইম নাজকে, তবে ছেলেটা সেসব কিছুই করল না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, টেনশনের কিছু নেই নাজ, পাবলিক ইউনিভার্সিটি তো একমাত্র অপশন নয়। পাবলিকে চান্স না পেলে প্রাইভেটে পড়বে। নাজ শুকনো গলায় বলল, আমি আহামরি ভালো কোনো ছাত্রী নই জানেন, সারা জীবন মোটামুটি রেজাল্ট করেছি। কিন্তু তার মানে এই না যে আমি পড়তে চাই না। পাবলিকে চান্স না পেলে বাবা মা আমাকে প্রাইভেটে পড়তেই দেবে না, বলবে পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকতে। সাইম হেসে ফেলে বলল, এখন তুমি বাবা মায়ের কাছে আছো নাজ? না। কার কাছে আছো? আপনার কাছে। তোমার ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাই আমার। এত টেনশন করতে হবে না তো, চলো বাইরে থেকে ঘুরে আসি। মুগ্ধতা আরও একবার এসে
নাড়িয়ে দিল নাচকে। তার ভালোবাসার মানুষটা যে পৃথিবীর সকল ভালোর ঊর্ধ্বে, তার বলার অপেক্ষা রাখে না। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।